এত আলো পৃথিবীতে, তবে মানুষগুলো এত অন্ধকারে কেন? নবরূপে যত নারায়ণী যদি মুখে ভাত নাহি জোটে, কি হবে এমন পাষাণ দেবতা মন্দিরে আছো বটে। আমার পূজার হলো অবসান, তোমারে বেদিত টলে, দেবতা তোমার ক্ষমতা কোথায়? ক্ষমতা তো কলমের বলে। হ্যাঁ, সত্যি, দেবতা কোথায়? আর এই দেবতা থেকে যখন একজন কবি সাহিত্যিক দেবতার আসনে বসেন, তাকে নিয়ে চর্চা করেন, যার পরতে পরতে এই দেবতার নাম থাকে, তিনি অজয় চক্রবর্তী। যার জীবনের পরতে পরতে রবীন্দ্রনাথ, যার ঘুমাতে গেলে রবীন্দ্রনাথ, যার ঘুম থেকে ওঠা রবীন্দ্রনাথকে নিয়ে, সেই মানুষটার কাছ থেকে আজকে 166তম জন্মবার্ষিকী, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে শুনে নি তারই মুখে রবীন্দ্রনাথের কিছু কথা। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন বিশ্বের কবি, এবং শুধু বিশ্বের কবি না, সারা বিশ্বে তিনি কবিগুরু নামেই পরিচিত। এবং সবচেয়ে সৌভাগ্যের হলো যে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, এবং এই বাংলা ভাষায় কবিতা লিখে নোবেল পুরস্কার আনা, নোবেল পুরস্কার মানে পাওয়া, এটা রবি ঠাকুরের পক্ষে সম্ভব হয়েছে, এবং তার উত্তরাধিকার আমরা। এবং এটা কিন্তু সারা পৃথিবীতে বিরল যে বাংলায় সাহিত্য লিখে, কাব্য লিখে নোবেল পুরস্কার পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের আগেও কেউ পায়নি, তারপরও আজও কেউ পায়নি, এখনও পর্যন্ত তিনি। এবং যার জন্য তিনি সারা পৃথিবীতে সমাদৃত। এমনই একজন কবি, পৃথিবীতে কতজন কবি এরকম আছে আমি জানি না, যে আমাদের রবীন্দ্রনাথ সারা পৃথিবীতে কবি হিসেবে সমাদৃত। বিশেষ করে আজকে এত বছর পরেও তার গান নিয়ে বিভিন্ন দেশে গবেষণা হচ্ছে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ তাদের ভাষায় রবি ঠাকুরকে অনুবাদ করছেন, অনুবাদ করে গান রবীন্দ্র রচনাবলী অনুবাদ হচ্ছে। রবীন্দ্রনাথের গান সেদিন চীনের একটা প্রোগ্রাম দেখছিলাম, সেখানে চীন দেশের একজন মন্ত্রী, তিনি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে গানটি এত সুন্দর গাইলেন, এবং বাংলা উচ্চারণ করে। এটাই হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলে, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শুধুমাত্র গান বা কবিতা বা গল্প নাটকের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের যেমন আকাশের কোনো কুল কিনারা নেই, আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর তাই। জগতের এমন কোনো দিক নেই, জগতের এমন কোনো জায়গা নেই যেখানে ওনার বিচরণ নেই, বা ওনার কাজকর্ম নেই, ওনার শিক্ষা নেই। যেখানে সে মাতৃভাষা থেকে শুরু করে, সমাজ কল্যাণ থেকে শুরু করে, নারী কল্যাণ থেকে শুরু করে, সমবায় আন্দোলন থেকে শুরু করে, সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে, কোথায় নেই। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা বিচার করি একজন কবি হিসেবে, বিশ্বকবি হিসেবে বা কবিগুরু হিসেবে, তাহলে ভুল হবে। কেননা তাকে জানতে গেলে, তাকে বুঝতে গেলে একটু পড়াশোনা করতে হয়। কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে গবেষণা প্রতিদিনই হচ্ছে, বিভিন্ন বিখ্যাত গবেষকরা গবেষণা করেছেন, আজও করছেন। যারা রবীন্দ্র চর্চা করেন তারা রবীন্দ্রনাথকে নিয়ে প্রতিদিন চেষ্টা করছেন তার কাছ থেকে তাকে জানার, তাকে বোঝার। যে আমরা তো মানে কতটুকু জানি, আমরা প্রায় কিছুই জানি না, কিন্তু যারা জানেন তারা খেই হারিয়ে ফেলেন রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করতে গিয়ে। আজকে রবীন্দ্রনাথের যেমন আমরা যদি আর্টের দিকে যাই, কবিতা, গল্প, নাটক এসব তো ছেড়েই দিলাম, যদি আর্টের দিকে যাই, তার যে ছবি আঁকা, উনি কারোর কাছে কখনো ছবি আঁকা শেখেননি, অথচ ওনার ছবি নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে, জল্পনা করছে, আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। আজকে আমরা যারা টুকটাক লেখালেখি করি, বা ভালোও লিখি বা খারাপ লিখি, তারা সবাই নামের আগে যার যার কবি বসিয়ে নিচ্ছে, কবি অমুক, কবি তমুক। অবাক লাগে যে আমাকে কবি কে করলো? আমি যে আমার নামের আগে কবিটা বসিয়ে নিলাম, কবিটা আমাকে করলো কে? অথচ যে বিশ্বকবি, যে সারা পৃথিবীতে কবিদের গুরু, কবিগুরু, সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সে কিন্তু তার নামের আগে কখনো কবি লেখেননি, কখনো লেখেন না। এবং কোনো একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো নোবেল পুরস্কারপ্রাপ্ত বিশ্বের কবি, এবং আপনার কবিতার আগে কবি লেখেন না কেন? তা উনি বলেছিলেন যে
সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি দেখলাম একটা বালুকণার সমানও হতে পারিনি, সুতরাং আমি কি করে কবি হলাম, কবি হব। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার সমাজের প্রত্যেকটা স্তরে তাকে তার বাবা পাঠালেন শিলাইদহ হতে জমিদারি দেখাশোনা করার জন্য। সে জমিদারি দেখতে গিয়ে ওখানে প্রজাদের পক্ষে 2 বিঘা জমি কবিতা লিখে ফেললেন। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে কি ঋণে, বাবু বলিলেন বুঝে চুপের ও জমি লইব কিনে। আর বাবু তো নিজে স্বয়ং রবীন্দ্রনাথ জমিদার, তিনি তার প্রজার সম্পর্কে লিখছেন। তার যেটা লেখার কথা সেটা না লিখে প্রজার যেটা লেখার কথা সেটা তিনি লিখছেন, যে এটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সুতরাং এইটা ভাবতে হবে, রবীন্দ্রনাথ সম্বন্ধে শুধু পড়লে বা আলোচনা করলে তার সম্পর্কে ভাবতে হবে। একটা মানুষ, একটা সুস্থ মানুষ সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার সময় পর্যন্ত প্রত্যেকটা স্তরে রবীন্দ্রনাথ আছেন যদি আমরা তাকে উপলব্ধি করি। তিনি ধ্যানে আছেন, জ্ঞানে আছেন, জাগরণে আছেন, মানে আছেন, অভিমানে আছেন, শোকে আছেন, দুঃখে আছেন। এমন কোনো সমাজের বা জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথ নেই। সুতরাং রবীন্দ্রনাথকে আমরা পাই এইভাবে, এবং সেখান থেকে আমাদের অনেক সান্ত্বনা। একজন মানুষ যারা কাব্যচর্চা করেন বা করেন না, তারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠিকমতো চর্চা করেন তাহলে তার জীবনে কোনো শোক দুঃখ থাকে না, থাকতে পারে না। এরকম ভুরি ভুরি রবীন্দ্রনাথ নিজের জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেছেন। একটা ছোট্ট ঘটনা শুধু বলি, রবীন্দ্রনাথের দাদা, মেয়ে এবং আরেকজন ছেলে এরকম বোধহয় 6 মাসের ব্যবধানে মারা গেছিলেন। তখন উনি জোড়াসাঁকোতে ছিলেন এবং সেখানে একটা সাহিত্য সভার আয়োজন করা হয়েছিল। সেই সাহিত্য সভায় সেদিনকার রবীন্দ্রনাথ ছিলেন তার মধ্যমণি, এবং তিনিই তার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বলে ঠিকঠাক করা ছিল। সেদিন ওনার দাদা মারা গেছেন। দাদার ডেড বডি তখনও ওখানে উঠোনে শোয়ানো রয়েছে, তখনও দাহ করতে নিয়ে যাওয়া হয়নি। উদ্যোক্তারা খবর পেয়ে এসছেন, এসে তারা কবিগুরুকে বলছেন। কবিগুরুর বিষণ্ণ দেহ, বিষণ্ণ চিন্তা, মাথা নিচু করে বসে আছেন। তারা বললেন যে গুরুদেব, তাহলে আজকে আমরা অনুষ্ঠানটা বাতিল করি। বলে তারা চলে যাচ্ছিলেন মাথা নিচু করে। কবিগুরু তাদের ডাকলেন, ডেকে বললেন কেন বাতিল করবে? বললেন আপনার দাদা মারা গেছেন, তার জন্য শোক। বলছে আমার দাদা মারা গেছে, আমার শোক, তার জন্য পৃথিবীর কোনো কিছু তো বন্ধ নেই। আকাশ তো ঠিকই ঝলমল করছে, বাতাস বইছে, যানবাহন চলছে, মানুষ আসা যাওয়া করছে, কেউ থেমে যায়নি। সাহিত্য সভাও হবে। তারা তো অবাক হয়ে গেলেন যে এই পজিশনে কী করে হবে। বললো আমি ঠিক সময় মতন তোমাদের সাহিত্য সভায় হাজির হয়ে যাব। এবং উনি হাজির হয়েছিলেন। উনি ওই উদ্যোক্তারা যাওয়ার আগে একটা কথা বলেছিলেন যে বটগাছ বহু বছর, হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে, এবং ওই বটগাছ বেঁচে থেকে দেখে যে তার নিচে কত গাছ জন্মায়, কত গাছ অকালে মরে যায়, আবার জন্মায়, আবার মরে যায়, কিন্তু বটগাছ তাকিয়ে তাকিয়ে সেগুলো উপভোগ করে, সেগুলো দেখে। শুধু না, আরও বেশি দিন বেঁচে থাকার জন্য সে ঝুড়ি নামিয়ে দেয়, ঝুড়ি নামিয়ে দিয়ে নিজের সাপোর্ট দেয়। সুতরাং সংসারে যে বেশি দিন বাঁচবে তাকে তো শোক, তাপ, দুঃখ বেশি বহন করতেই হবে। এই রবীন্দ্রনাথ। সুতরাং তার কাছ থেকে আমরা যে কোনো বিষয়, যে কোনো সময় আমরা খুব অকপটেই শিক্ষা গ্রহণ করতে পারি। এই যে আজকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, আমরা ভীষণ এখন এটা নিয়ে খুব একটা সারা দেশে একটা বিপ্লব চলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি। এ তো উনি দেখিয়ে গেছেন। শিলাইদহতে উনি যখন রাজত্ব করতে গেছিলেন, জমিদারি দেখতে গেছিলেন, তখন শিলাইদহে যে পদ্মায় যারা মাছ ধরতো জেলেরা একদিন ওনাকে খাজনা দিতে এসছে। তো ওনাকে তো ওনার বাবা ওখানে জমিদারি দেখার জন্যই পাঠিয়েছেন, খাজনা নেবার জন্যই পাঠিয়েছেন। তা খাজনা দিতে গেছেন, উনি জেলেদের বলছে যে কিসের খাজনা? বলছে আমরা তো জেলে মাছ ধরি, তার খাজনা। বলছে কোথায় মাছ ধরো? পদ্মায় মাছ ধরি। তা পদ্মায় যে তোমরা মাছ ধরো, আমরা কি মাছ ছাড়ি? বলে না তো। বলে তাহলে আমাদের খাজনা দেবে কেন? জেলেরা তো মুখ চাওয়াচাই করছে, অবাক, এই নতুন কথা কি বলে। এতদিন তো জমিদার তার বাবা আসতেন, তারা তো খাজনা নিয়ে যেতেন, আর উনি তো উল্টো কথা বলছেন। তখন আবার বলছেন যে ঠিক আছে কবিতা জমিদারবাবু, আপনি ছেড়ে দিলেও ইংরেজরা তো ছাড়বে না। বলে ইংরেজরা ছাড়বে না? ইংরেজরা কি মাছ ছাড়ে? বলছে না। বলে তাহলে ওদের দেবে কেন? তোমরা দেবে না? হ্যাঁ, তোমরা একজন যাবে না, তোমরা জোটবদ্ধ হয়ে ওরা যখন খাজনা নিতে আসবে ওদের ধাওয়া করবে। এই রবীন্দ্রনাথ। এবং সেইভাবে ওই পদ্মায় মাছ ধরার উপরে যে ট্যাক্স দিতে হতো একসময় খাজনা, উনি বন্ধ করেছেন। শুধু তাই না, উনি যখন শিলাইদহ ছেড়ে চলে আসেন তখন ওনাকে ওখানকার ওই জেলে, বাগদি, ওই সমস্ত নিচু জাতির মানুষরা তাকে আমন্ত্রণ করেছিলেন যে তাদের একটা বিদায় সম্বর্ধনা তাকে জানাবে সেই জন্য, এবং তিনি গ্রহণ করেছিলেন সেই আমন্ত্রণ এবং গেছিলেন। যাওয়ার পরে উনি ওখানে দেখলেন যে সেই জায়গায়
তিনটে স্টেজ করা হয়েছে। একটা উঁচু স্টেজ করা হয়েছে চৌকি পেতে, তার উপরে লাল ফরাস পাতা, তার নিচে কিছুটা এলাকা জুড়ে কার্পেট পাতা, তার পেছনে চট পাতা, ছেঁড়া চট পাতা। তো উনি প্রথমেই গিয়ে জিজ্ঞেস করলেন, এই যে মঞ্চ উঁচু জায়গায় কে বসবে? বলো আপনি জমিদারবাবু, আপনি বসবেন। বলার কার্পেট পাতা কেনে কে বসবে? তো বললেন এলাকার গণ্যমান্য লোক যারা, তারা বসবেন, শিক্ষিত লোক তারা বসবেন। আর চটে কারা বসবে? চটে তো আমরা ছোটো জাত, আমরা বসবো। উনি বলেছিলেন যে মঞ্চ সরাও, কার্পেট সরাও, ওই চটে আমরা সবাই মিলে বসে আলোচনা করব। সাম্প্রদায়িক সম্প্রীতি কোথা থেকে তৈরি হলো, কে দেখিয়ে দিয়ে গেল। এবং সেই সময় কার্পেটে বসা যারা গণ্যমান্য লোক, তারা সব ঝগড়াঝাটি মুখ টুক ভাট্টার করে স্থান ত্যাগ করলেন। রবীন্দ্রনাথ কিন্তু জেলেদের নিয়ে ওই চটের উপরে বসেই বিদায় সম্বর্ধনা নিয়েছিলেন। সুতরাং রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ভাগে আমরা শিখতে পারি। উনি যখন শান্তিনিকেতন করলেন, সেখানকার ওই ভূষণ্ডির মাঠ, গরিব চাষিরা না খেয়ে মরছে, উনি চাষিদের ডেকে বললেন তোমরা একটা কাজ করো, তোমরা এইভাবে পারবে না, তোমরা সবাই মিলে এক হও, এক হয়ে জমির আল ভেঙে দাও, সবার জমিকে একসাথে যুক্ত করো, যুক্ত করে সেখানে একসঙ্গে চাষবাস করো, সবাই চাষে মন দাও, তারপর যে চাষবাস হবে তোমরা সবাই ভাগাভাগি করে নিও তাতে। এবং তাতে চাষিরা তোমার কথা শুনে দেখলো যে তারা আগে যা চাষের থেকে পেত ফসল তার চেয়ে অনেক বেশি পাচ্ছে। রবীন্দ্রনাথ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করলেন। সুতরাং এই যে প্রত্যেকটা বিষয়, আজকে সমবায় আন্দোলন, আজকে সাম্প্রদায়িকতার আন্দোলন, আজকে যত কিছু যেখানে আছি আমরা, এবং সেইখানে আমরা কিন্তু দেখেছি রবীন্দ্রনাথের। এবং রবীন্দ্রনাথের কাব্য সংস্কৃতির দিকে একটা ছোট্ট ঘটনা বলেই আমি শেষ করব, যেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা সকলেই জানি। আর নজরুলের কথা একটু বলিনি, একটু বলতেই হয়, কারণ কাজী নজরুল ইসলাম কিন্তু রবীন্দ্রনাথকে নিজের বাবার মতো শ্রদ্ধা করতেন। কাজী নজরুল ইসলাম কিন্তু রবীন্দ্রনাথের মন্ত্রপুত শিষ্য বলা যায়। কারণ কাজী নজরুল কিন্তু প্রথম জীবনে ওনার গানের গলা ভালো ছিল, উনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে গেয়ে অনুষ্ঠানে গান করতেন, রবীন্দ্রনাথের গান মুখস্থ করে গাইতেন। এবং সেই কাজী নজরুল যখন বিদ্রোহী কবিতা, আমি সংক্ষেপে বললাম, বিদ্রোহী কবিতা লিখে নিয়ে গেল এবং রবীন্দ্রনাথকে যখন পড়াতে পারলো কবিতাটা, রবীন্দ্রনাথ পড়ে এবং ওনার নজরুলের মুখে আবৃত্তি শুনে উনি পিঠ চাপড়ে বলেছিলেন তুমি একদিন পৃথিবীর শ্রেষ্ঠ কবি হবে। এবং নজরুল কিন্তু তাই হয়েছেন। ঠিক তেমনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যখন লেখালেখি করতেন, তখন ওনার এলাকার যারা তৎকালীন বিশিষ্ট লোকজন, তারা কিন্তু তারাশঙ্করকে বলতেন যে তোমার দ্বারা কিছু হবে না, এগুলো কোনো লেখা নাকি, এগুলো কোনো কাব্য নাকি, এগুলো কী? তা উনি তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হতেন না যদি রবি ঠাকুর না থাকতেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো মুসড়ে পড়লেন, আর লেখালেখি বন্ধ করে দিলেন। উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ওই ওনার ওই যেখানে উনি থাকেন সেখান থেকে উনি পাঠালেন, লাভপুর থেকে উনি চিঠি পাঠালেন। আর ওনার রচনা, উনি যে বইগুলো, ছোটো ছোটো বই, 3টে বই পাঠালেন। এবং কদিন পরে উনি তো পাঠিয়ে খুব ভয় আছেন যে স্বয়ং কবিগুরুর কাছে আমার লেখা পাঠিয়েছি, তিনি কী বলবেন, কারণ এরা তো বলছে আমি লিখতেই পারি না, আমার লেখাই হয় না। হঠাৎ করে দেখলেন একদিন তারাশঙ্কর কাছে একটা লাল রঙের খাম গেল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ব্যক্তিগতভাবে যে চিঠি আদান প্রদান করতেন, তাতে উনি একটা রঙিন খাম ব্যবহার করতেন। ওই খামে একটা চিঠি গেল, উনি দেখেই বুঝলেন তারাশঙ্কর রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি। লুকিয়ে লুকিয়ে চিঠিটা পড়লেন, যে কী লিখেছে জানি না, সবার সামনে পড়লে তো সবাই আমাকে আরও হেয় করবে। লুকিয়ে লুকিয়ে পড়লেন চিঠি, রবীন্দ্রনাথ লিখেছেন যে তুমি এত ভালো লেখো, তুমি তো আমার সঙ্গে দেখা করো তো, তোমার লেখা অপূর্ব লেখা, তোমার লেখায় গ্রাম বাংলার ছবি যা ফুটে উঠেছে অভাবনীয়। তারাশঙ্কর তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে স্বয়ং কবিগুরু, স্বয়ং বিশ্বকবি, তিনি আমার লেখার প্রশংসা করেছেন এবং বললেন তুমি চলে এসো। তারাশঙ্করকে বলেননি কালকেই চলে এসো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পরের দিনই রবীন্দ্রনাথের কাছে চলে এলেন মানে এসে বিকালে পৌঁছালেন, শ্রীনিকেতনে গেলেন। ওনাকে তো কেউ চেনে না, কালো রোগা পটকা লোকটা দেখলে তো কবি সাহিত্যিক মনেই হয় না। কদিন আগে জেল খেটে এসছে, জেল থেকে বেরিয়ে এসছেন। এবং তাকে কিন্তু ওই শ্রীনিকেতনের যে কেয়ারটেকার ছিল, সে কিন্তু ঘরে ঢুকতে দেয়নি। বলেছিলেন যে ও কালকে শান্তিনিকেতনে গিয়ে দেখা করবেন। উনি বলেছিলেন তারাশঙ্কর যে আমাকে রাতটুকু থাকতে দিন। বলেছে না, এখানে থাকার জায়গা নেই। কিন্তু তারাশঙ্কর মন খারাপ করে চলে আসেনি। তিনি ওই রাস্তায় মশার কামড় খেয়ে, পাশের রাস্তায় রাত্রি কাটানোর পর যখন নাকি দেখলেন ওই রাস্তার ওই পথচারীরা মশারিটা নিয়ে মশার কামড় থেকে বাঁচার জন্য শুয়ে আছেন, উনি সেই মশারির মধ্যে ঢুকে গিয়েছিলেন। গিয়ে কোনো রকমের রাত কাটিয়ে পরের দিন শান্তিনিকেতনে যে দেখা করতে আসলেন রবীন্দ্রনাথের সঙ্গে। আর রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করলে উনি মনে স্বর্গ দর্শন হচ্ছে, ওনার মনে হয়েছিল যে আমি ওনার স্বর্গ দর্শন করছি, স্বয়ং রবীন্দ্রনাথের সামনে আমি দাঁড়িয়ে আছি। এবং রবীন্দ্রনাথ ওনাকে বললেন, ওনাকে দেখলেন, ওনাকে দেখে বললেন তুমি খুব ভালো লেখো, তোমার লেখা তো গ্রাম বাংলার ছবি এত স্পষ্ট হয়েছে যে আমাকে মুগ্ধ করে দিয়েছে, তোমার লেখার কোনো তুলনা হয় না। তারাশঙ্করকে আশীর্বাদ করলেন। তারাশঙ্কর স্বীয় মহিমায় ফিরে এসে লেখার জগতে নাম দিলেন। সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তী ক্ষেত্রে কী হয়েছে আমরা সকলেই জানি, আপনারা সবাই জানেন। কাজী নজরুল যখন স্বদেশী আন্দোলন করতে গিয়ে, স্বাধীনতার আন্দোলন করতে গিয়ে জেলবন্দি,
তার আগের অনেক ঘটনা, যখন চন্দননগর জেলে ছিলেন তখন রবীন্দ্রনাথ বসন্ত নাটিকা উৎসর্গ করলেন নজরুলের নামে। তখন নজরুলকে কেউ চিনতো না, নজরুলের কেউ জানতো না কেউ, কিন্তু রবীন্দ্রনাথ তো সোনা মানে রতনে রতন চেনে, উনি চিনতে পেরেছিলেন যে কাজী নজরুল ইসলাম কী হতে পারে। উনি বসন্ত নাটিকা নজরুলকে উৎসর্গ করে ওই চন্দননগর জেলে পাঠিয়ে দিয়েছিলেন, এবং সেখানে তৎকালীন যে ব্রিটিশের জেলের কর্মচারীরা ছিল তারা অবাক হয়ে গেছে, এবং তারা জানতেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, এবং তারা এই কথাটা বলেছিলেন যে একটা ক্রিমিনাল এবং একটা দেশদ্রোহীকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লোক নাটক উৎসর্গ করছেন, বই উৎসর্গ করছেন, ব্যাপারটা কী? কিন্তু এই বসন্ত নাটিকা কিন্তু রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছিলেন। সুতরাং এই হচ্ছে রবীন্দ্রনাথের সম্পর্কে বলতে গেলে, আলোচনা করতে গেলে এ বলে শেষ করা যাবে না। যত বলা যায় তত বলতে ইচ্ছা করে, যত জানা যায় তত জানতে ইচ্ছা করে, এর কোনো শেষ নেই। আমি প্রথমেই বলেছিলাম যে আকাশের মতো অসীম রবীন্দ্রনাথ, তার কোনো শেষ নেই, তাকে জানার, তাকে চেনার কোনো শেষ নেই। আমি শুধু বলবো, যারা কাব্যচর্চা করছেন তারা যদি অন্য পড়াশুনো নাও করেন, শুধু রবীন্দ্রনাথকে পড়ুন, শুধু রবীন্দ্রনাথকে জানুন, তাতেই আপনার কাব্যচর্চা আমি আশা করি যথেষ্ট ঠিকঠাক মতনই হবে।